গভর্নর পদ থেকে ডক্টর আহসান ইস মনসুরকে সরকার একটু আচমকা বিদায় দিল। তার নিয়োগের যে চুক্তি, 4 বছরের চুক্তি বাতিল করে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে সরকার নিয়োগ দিয়েছে। আমরা আহসান ইস মনসুর প্রায় 1.5 বছর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন। একটু যদি তার পারফরমেন্সটা যদি আপনার বয়ানে একটু জানতে চাই, যে তিনি 1.5 বছর আসলে বাংলাদেশ ব্যাংক, ব্যাংকিং খাত, ইনফ্লেশন সামাল দেওয়া সব মিলে কেমন করলেন আর কি। আহসান ইস মনসুর সাহেবকে যখন গভর্নর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, তারপর থেকে উনি প্রথম দিন থেকেই খুব খুব মানে সাহসী পদক্ষেপই নিচ্ছিলেন একের পর এক। আমার তো মনে আছে উনি যেদিন প্রথম জয়েন করে প্রথমে বলেছিল, আমি একটা খেলা পেয়েও আমি ঘুমাইতে দিব না। এবং আমরা খুব পছন্দ করেছিলাম যে না, এবার কিছু একটা পরিবর্তন আসবে। তারপর উনি দেখেন 10-12টা ব্যাংকের বোর্ড রিস্ট্রাকচার করে দিলেন। তারপরে মানে একের পর এক নতুন নতুন পদক্ষেপ নিচ্ছিলেন। তারপরে ওই যে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স, এটা নিয়ে কাজকর্ম করলেন। তারপর বাংলাদেশ ব্যাংক অর্ডারও পরিবর্তন করার কথা ছিল, এগুলো নিয়ে অনেক লেখালেখি হয়েছে। যাই হোক, এগুলো নিয়ে অনেক কাজকর্ম করেছে। তবে আমার মনে হয় শেষের দিকে এসে উনি মার্জারের ব্যাপারটা নিয়ে মনে হয় উনি একটু বেশি অবসেসড হয়ে গেছিলেন। মানে অ্যাজ ইফ দ্য মার্জার ইজ দ্য অনলি সলিউশন ইন দিস ওয়ার্ল্ড, তাই না? এই মার্জার করতে যেয়ে কিন্তু আসলে মনে হলো যেন উনি কোথাও কম্প্রোমাইজ করতেছেন বা উনি কোনো সমস্যা ওনার আছে। মানে যাই হোক, আলটিমেটলি দ্যাট পলিসি ওয়াজ নট রিয়েলি গোয়িং ভেরি স্মুথলি। সেখানে এসে তখন ওনার এই মার্জার পলিসিটা বেশ কন্ট্রোভার্সির জন্ম দিয়েছে। এটা ছাড়া বাকিগুলো তো ভালোই ছিল। তো ইভেন আপনার কয়দিন আগে উনি যখন ডিক্লেয়ার করে আপনার মাইন্ডারি পলিসি, তো আমরা পেপারে দেখেছি, আমরা তো ওনার কাছে এগুলো শুনিনি। তো পেপারে দেখেছি, পেপারে দেখার পরে তো আমরা দেখলাম যে ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার নাকি বলেছে তোমার পলিসি রেট কমাতে হবে, উনি নাকি রাজি হয় নাই। এই সমস্ত কথাবার্তা আমরা পেপারে দেখেছি। মানে শেষের দিকে এসে মনে হয় একা একা সিদ্ধান্তগুলো নিতেন। কারণ ওয়াহিদুদ্দিন মাহমুদ ইজ এ ভেরি প্রমিনেন্ট অ্যাকাডেমিশিয়ান, মোর ওভার হি ইজ অলসো প্রমিনেন্ট মেম্বার অফ দ্য অ্যাডভাইজারি কাউন্সিল। সুতরাং ওনাদের কথাবার্তা কিছু শোনা দরকার ছিল। যাই হোক, এটা ওনাদের ব্যাপার। তবে আমার মনে হয় যে অ্যাজ এ হোল ভালোই ছিল। তো মার্জার পলিসিতে এসে উনি খুব একটা ভালো করতে পারে নাই। তখন উনি অনেক ধরনের ক্রিটিসিজম আমি দেখছি আসছে। কারণ তখন ওনার কথাবার্তাগুলোর মধ্যেও কিন্তু আমি কনসিস্টেন্সি পেতাম না। আজকে বলতেছে যে এই আপনার ডিপোজিট হোল্ডাররা বা ডিপোজিটাররা আপনার ডিপোজিটের ইনকামের উপর হেয়ার কাট হবে। কালকে বলতেছে শেয়ার হোল্ডারদের ভ্যালু 0 হয়ে গেছে। তারপরে বলতেছে 3 বছরের মধ্যে আমি টার্ন অ্যারাউন্ড করবো, 4 বছরের মধ্যে টার্ন অ্যারাউন্ড করবো। এক এক দিন এক একটা ফিগার বলে। তারপরে এই যে 5টা ব্যাংক উনি সিলেক্ট করলো মার্জারের জন্য, বলে যে বেসিস অনলি পে মানে পিএলএস, তাই না? আমার তো মনে হয় না। এই যে তার মধ্যে 2-1টা ব্যাংক ভালো ছিল, এগুলোকে বাইরে রাখা যেত। এত করে সবাই বলতেছে, উনি কোনো তাতেই কোনো রকমের আপনার মানে কান দেননি। উনি ওনার পলিসি নিয়ে আগাচ্ছিলেন। আপনি বলছিলেন পলিসি রেটের কথা। পলিসি রেট নিয়ে তো আসলে অনেক দিন ধরেই ছিল। উনি যেটা বলবার চেষ্টা করছে পলিসি রেট দিয়ে আসলে ইনফ্লেশন ট্যাকেল দিবে, সেখানেও তো কিন্তু ব্যর্থতা দেখা গেছে। না, পলিসি রেট মানে কি, আসলে তো উনি প্রথম থেকে আগের থেকে উনি নিজে এটা ডিক্লেয়ারও করেছেন। এমন না যে এটা হঠাৎ করে উনি করে ফেলছে। উনি সবসময় বলেছে আমি সংকোচনমূলক এই মাইন্ডারি পলিসি আমি অ্যাডাপ্ট করব, যার ফলে আপনাদের রেট বেড়ে যাবে। তো এটা উনি সবসময় বলে আসতেছে, অ্যাকর্ডিংলি উনি করে আসতেছে। আমরা এটা কোনো সময় অপোজও করি না। এটা অপোজ করার কী আছে? এটাই তো ঠিক। আসলে হাই ইনফ্লেশন এখানে তো সংকোচনমূলক আপনার মাইন্ডারি পলিসি হবে। কিন্তু এইখানে ঘাটতি ছিল সেটা হচ্ছে যে সংকোচনমূলক আপনার মনিটারি পলিসিকে আপনার সাপ্লিমেন্ট করে আপনার কিছু ফিসক্যাল মেজার্স, সেগুলো কিন্তু নেওয়া হয়নি। আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স, এই যে আপনার কার্টেলগুলো, এই যে আপনার এই চাঁদাবাজি, এই যে আপনার মুভমেন্ট অফ দ্য গুডস, এই যে আপনার ব্যবসায়ীদের খামখেয়ালিপনা, তাই না? এইগুলোকে কন্ট্রোল করার মতো তো উনি কোনো মেজার্স নেয়নি, বা গভর্নমেন্ট থেকে সেই ধরনের কোনো সাপোর্ট দেওয়া হয়নি। এই যার জন্য সংকোচনমূলক আপনার মনিটারি পলিসি কাজে লাগেনি, তাই না? ব্যবসায়ীরা যেটা পছন্দ করে সেটা হচ্ছে ওদের লেন্ডিং রেট। এটা আপনি সংকোচনমূলক করেন না, সম্প্রসারণমূলক করেন, এটা দিয়ে ওরা দে আর নট রিয়েলি বদার্ড, তাই না? আসলে আপনি পলিসি রেটটা দিয়ে তো শুধুমাত্র ব্যাংকের একটা জিনিস অ্যাফেক্টেড হয়, সেটা হচ্ছে কস্ট অফ ফান্ড। কিন্তু আপনার লেন্ডিং রেট তো শুধু কস্ট অফ ফান্ডের উপর ডিপেন্ড করে না। লেন্ডিং রেটের সবচেয়ে বড় ফ্যাক্টর কোনটা জানেন? লেন্ডিংয়ে যে আমাদের দেশে হাই, ইট ইজ বিকজ অফ দ্য কস্ট অফ ব্যাড ডেট, তাই না? ইট ইজ বিকজ অফ দ্য কস্ট অফ ব্যাড ডেট। তা আপনি গভর্নর হয়ে আপনি তো রাজি হইতে পারতেন যে ঠিক আছে, আপনারা সবাই আমাকে হেল্প করেন, আমি ব্যাড ডেটের উপরে অ্যাটাক করি, তাই না? বা এখনও যে নতুন গভর্নর মহোদয় আসছে, উনি তো বিজনেস কমিউনিটির লোক, তাই না? তো উনিও রেট অফ ইন্টারেস্ট কমাতে যাবে, আমাদের কোনো আপত্তি নেই, কমাক। কিন্তু রেট অফ ইন্টারেস্ট এফেক্টিভলি যদি কমাইতে চান,
আমাদের দেশে যা করে সবাই করে কি শুধু কস্ট অফ ফান্ডটা কমাই দিয়ে রেট অফ ইন্টারেস্ট কমাই দিয়ে, দিস ইজ ভেরি রং প্র্যাকটিস। এদের করা উচিত যেটা এফেক্টিভলি যদি কমাতে চান, সাস্টেনেবলি যদি লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট কমাতে চান, আমাদের কস্ট অফ ব্যাড ডেট কমাতে হবে। কস্ট অফ ব্যাড ডেট কমানো মানে এনপিএলের উপর হাত দিতে হবে। ওই জায়গায় কেউ হাত দেয় না, ওই জায়গায় কেউ হাত দিবে না, তাই না? খালি এই রেট বেশি ওই রেট বেশি এই সমস্ত কথাবার্তা বলে, তাই না? আর পলিসি রেট এত এত পলিসি রেটকে তো আপনারা সাপোর্ট দেননি, তাই না? বা পলিসি রেট না হয় একটু মানে কমাইলে কী লাভটা হবে? আপনার কস্ট অফ ব্যাড ডেট কি আর কমবে পলিসি রেটের জন্য? আপনি কস্ট অফ ব্যাড ডেট কমান না কেন, এনপিএলের উপর অ্যাটাক করেন না কেন? ওইখানে কেউ হাত দিবে না, হাত দেবে যেটা পারে। কারণ আপনার কস্ট অফ ফান্ড কমাতে খুব সহজ। ডিপোজিটরদের কালকের থেকে আপনার কম রেট দিলেন, ইনফ্লেশন রেটের নিচে দিলেন, নেগেটিভ রেট অফ ইন্টারেস্ট। এটা সেন্ট্রাল ব্যাংক একটা বড় দায়িত্ব পৃথিবীর সব দেশেই, যে সেন্ট্রাল ব্যাংক এটা দেখে যে আসলে ডিপোজিটররা কী রেট অফ ইন্টারেস্ট পাচ্ছে, ওয়েদার দে আর গেটিং পজিটিভ রেট অফ ইন্টারেস্ট আর নেগেটিভ রেট অফ ইন্টারেস্ট। এখন যে নতুন গভর্নর আসছেন উনি এটি তো করবে, আমি জানি। উনি করবে কি কস্ট অফ ফান্ড কমিয়ে দিয়ে লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দেবে, তাই না? এর ফলে ডিপোজিটররা ক্ষতিগ্রস্ত হবে, তাই না? কারণ আমাদের ডিপোজিটরদের জায়গার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের দেশে এমনি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বেজ অনেক কম, তাই না? খুব কম লোকজনই টাকা পয়সা তখন আর কী করবে, বাধ্য হবে আইদার ব্যাংকে রাখবে অথবা বালিশের নিচে রাখতে হবে। না, কিন্তু এই যে পলিসি রেট বাড়ানোর কারণে যে বিনিয়োগে একটা মন্থর গতি তৈরি হলো, এবং সেটি তো কর্মসংস্থানে একটা বড় একটা নেতিবাচক প্রভাব তৈরি করছে। এখন আমি তো সেটাই বলছি যে আপনার এখন লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট যদি কমাইতে চান, আমি তো সেটাই বলছি লেন্ডিং রেট ইন্টারেস্ট উনি কমাবে। বর্তমান গভর্নমেন্ট দিস ভেরি ট্রু। এটা করলে আপনার এই কী বলে ইনভেস্টমেন্ট বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়লে এগুলো নিয়ে আরও অনেক কথাবার্তা বলা যায়। ইনভেস্টমেন্ট কি শুধু লেন্ডিং রেট অফ ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে নাকি? আপনি লেন্ডিং এনভায়রনমেন্টটা কী দেখেন, আপনার ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টটা কী দেখেন, আপনি চাঁদাবাজি বন্ধ করেন, আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করেন, তাই না? আপনার কষ্ট বিজনেস আপনার কমান, তাই না? ওইগুলোর দিকে তো আমরা কেউ তাকাই না। আমরা খালি একটা মুখে আসে একটা খালি পলিসি রেট কমাই দেন, মানে লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট কমাইতে হবে, অ্যাকর্ডিংলি পলিসি রেট অফ ইন্টারেস্টও কমাইতে হবে, সেগুলো সবই ঠিক আছে। কিন্তু এটাকে সাস্টেনেবলি আপনি করতে পারেন ইফ ইউ গো ফর রিডিউসিং দ্য কস্ট অফ ব্যাড ডেট। ডক্টর আহসানুস মনসুরের সময়কালে যদি একটু পর্যালোচনা করি, যেটি মানুষ আশা করেছিল যে তার সময় ব্যাংকিং খাতের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, বিশেষ করে আমানতকারীর, যদিও আপনি বলছিলেন আমানতকারীর আসলে অন্য কোনো বিকল্প নাই বলে বাধ্য হচ্ছে ব্যাংকে টাকা রাখতে, এই আমানতকারীর অনাস্থা কাটাতে তিনি নানা রকম পদক্ষেপ নিয়েছেন, কিন্তু তিনি তো ব্যর্থ হয়েছেন, যার কারণে তো ব্যাংকিং খাত নিয়ে কিন্তু মানুষের মধ্যে এখন এক ধরনের ভীতি রয়েছে, নাকি? এটি তো সত্য। ডেফিনেটলি এটা সত্যি। কারণ মানে ইভেন অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই কোন ব্যাংকে টাকা রাখবো, তাই না? না, তারপরে এই যে ব্যাংকে মানুষ কেন টাকা রাখে, কোন ব্যাংকে টাকা রাখে, এই সমস্ত কথাবার্তা উনি অনেক সময় বলছেন, এবং এগুলো তাত্ত্বিক কথাবার্তা, বুঝছেন? আমাদের দেশে ফাইন্যান্সিয়াল লিটারেসি রেট এত বেশি না, বুঝছেন? সুতরাং এগুলোর দায়িত্ব আমাদেরও কিছু নিতে হবে। কারণ উনি তো অনেক সময় বলতো যে আপনার শেয়ার হোল্ডারদের কী বলে আপনার ভ্যালু জিরো, তারপর আপনারা এই ধরনের ব্যাংক কেন চুজ করছেন, এই সমস্ত কথাবার্তা বলতো। তো এই একেবারে ব্যাংক সিলেক্ট করে, অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যাংক সিলেক্ট করে তারপর সেখানে টাকা রাখা, এত আপনার এফিসিয়েন্সি আমাদের ডিপোজিটরদের হয়নি। সুতরাং এইগুলোর ব্যাপারে সেন্ট্রাল ব্যাংকে নজর রাখতে হবে, এবং এটা তো নিয়ম সারা বিশ্বে, তাই না? হু উইল টেক কেয়ার অফ দিস আর হু উইল অ্যাড্রেস দিস প্রবলেম? সেন্ট্রাল ব্যাংক। কারণ উনি দেখেন না, প্রায় বলে যে টাকা পয়সা তো আমার এটা নৈতিক দায়িত্ব, আমি ফেরত দিব, কিন্তু আমি পারতেছি না, এই হয়েছে সেই হয়েছে, এগুলো বলে ওনারা মানে পার পাবে না। ওনারা বলে এটা নাকি ওনাদের যে নৈতিক দায়িত্ব, আমি বলি এটা ওনাদের আইনি দায়িত্ব। আমি ব্যাংকে টাকা রাখছি এবং ওই ব্যাংকের লাইসেন্স দিয়েছে সেন্ট্রাল ব্যাংক, সুতরাং সেন্ট্রাল ব্যাংক এবং ওই ব্যাংক, দুই ব্যাংকে আমার কাছে রেসপন্সিবল, তাই না? আমার টাকা ফেরত দিতে হবে। আপনি চেক নিয়ে যাবেন, বললেন না ঠিক আছে কালকে আসেন, পরশু আসেন, তারপরের দিন আসেন, এগুলো কী ধরনের ব্যাংকিং, তাই না? তাই এটা তারপরে আমি এইগুলোর উত্তর আমি একদিন বললাম ওনাকে সামনাসামনি, না তো আমি আমার আলাদা ফোরাম থেকে বললাম যে দেখেন, মনে রাখেন আমরা যে ব্যাংকে টাকা রাখি, দিস ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্সের সমস্ত রেসপন্সিবিলিটি শুড বি বর্ন আউট বাই দ্য ব্যাংক অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক। আপনি ভুলে গেলে হবেন না। লোকজন, আমাদের দেশের লোকজন লেখাপড়া জানে না বলে আপনাকে মুখের উপর প্রশ্ন করে না যে আপনি তো ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স প্র্যাকটিস। এটা কি ডিরেক্ট মোড অফ ফাইন্যান্স? যে সিকিউরিটি মার্কেট, এটা যে সিকিউরিটি ব্যাপারে আপনি কিনছেন কেন, এখন আপনারটা আপনি বুঝেন গিয়া, ওইটা তো নয়। দিস ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। অল রেসপন্সিবিলিটি মাস্ট বি বর্ন আউট বাই দ্য ব্যাংকস অ্যান্ড দ্য সেন্ট্রাল ব্যাংক। সুতরাং এগুলো বলাটা ঠিক না, তাই না? সুতরাং এখন এই জন্য আমাদের দেশে ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্পেইন হওয়া উচিত। ওটা হোক, ওটা পাশাপাশি চলুক, কিন্তু তাই বলে শুধু ডিপোজিটরদের দোষ দিবেন আপনি, তারপরে
মানে সেটা হবে না। এই যে বল প্রয়োগ করে মার্জার পদক্ষেপ নেওয়া হলো, এখন তো আরেকটি নতুন ব্যাংকও গঠন করা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংক। যে 5টি ব্যাংক মার্জার করা হয়েছে তাদের আপত্তিও ছিল। এখন বলবেন যে এখন এটার আসলে ভবিষ্যৎটা কি হতে পারে? রিভিউ করা উচিত, এই মার্জারটাকে রিভিউ করা উচিত। আর আমার মনে হয় এই গভর্নমেন্ট করবে, মনে হচ্ছে, আমি জানি না, আই এম নট ভেরি শিওর। এই মানে অন্য আপনার সেন্ট্রাল ব্যাংকের অন্য অনেকগুলো পলিসি ভালো ছিল, কিন্তু তখন আমার কেন জানি মনে হতো যে মানে সেন্ট্রাল ব্যাংক মনে হয় এককভাবে সিদ্ধান্তগুলো দিচ্ছে, হয়তোবা তারা স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করতেছে না। আমি তো দেখিনি কখনো স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করেছে। যাই হোক, তো তো আমার মনে হয় সেন্ট্রাল ব্যাংকের এখন উচিত হবে সমস্ত পলিসিগুলো রিভিউ করা, যে রিফর্ম তো আমাদের লাগবেই, রিফর্ম ইজ এ মাস্ট, এটা ছাড়া আপনার উপায় নেই, তাই না? আমরা তো ফেল করেছি, তা এখন কিন্তু আমাদের ফেল করলে আমাদের ফেল করাটাকে অ্যাফোর্ড করতে পারবো না, আমাদেরকে ঘুরে দাঁড়াতেই হবে, তাই না? এখন কোন জায়গায় হাত দেবেন, মার্জারে হাত দেবেন নাকি অ্যাকুইজিশনে হাত দেবেন নাকি অন্য পলিসিতে হাত দেবেন, কী করবেন না তার একটা ওভারঅল একটা রিভিউ করা উচিত, তাই না? নতুন গভর্নর মুশতাকুর রহমান দায়িত্ব নিলেন। বাংলাদেশে যাবৎকালে আমরা আমলাদের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করতে দেখেছি, অর্থনীতিবিদদের দেখেছি, এই প্রথম একজন ব্যবসায়ী হিসেবে গভর্নর আসলেন। বাংলাদেশে অনেকেই এখন শঙ্কার কথা বলছে যে এই গভর্নর এসে বাংলাদেশ ব্যাংক কি কোনো বাণিজ্য সংগঠনে পরিণত হবে কিনা, এরকম শঙ্কা কি করা যায়? এরকম শঙ্কা কেউ করলে একেবারে অমূলক বলা যায় না, কিন্তু আমি আবার সেরকম শঙ্কা করতে চাই না, কারণ এটা সত্যি কথা যে আসলে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হি শুড বি ভেরি ভেরি রিনাউন্ড ইকোনমিস্ট অ্যান্ড ম্যাক্রো ইকোনমি, এটা তো খুবই স্বাভাবিক। বা আমাদের দেশে আমলাদের মধ্যে থেকে হয়েছে, যেমন ইন্ডিয়াতে আমি দেখি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একেবারে যারাই গভর্নর হয়েছে তার সবগুলো দেখি কোনো না কোনো সময় আপনার ফাইন্যান্স সেক্রেটারি ছিল। তো যাই হোক, তাতে আমার কোনো আপত্তি নেই, হয় গভর্নর আপনি ইকোনমিস্ট হন বা আপনি আমলা হন, কিন্তু আপনার একেবারে অর্থনীতিবিদ হইতে হবে, সেটাই আমাদের দেশের ট্রেন্ড ছিল। এবারেরটা একটু ব্যতিক্রম, আমি জানি না এটা থেকে আলটিমেটলি কেমন হতে পারে, উনি সবার চেয়ে ভালো করতে পারে, বলা যায় না, ওনাকে তো একটু সময় দিতে হবে নাকি, খালি ক্রিটিসিজমই করলাম আমরা। তো উনি আসছে, ওনাকে বুঝতে দেন আসলে ব্যবসায়ীরা যে পারবে না তা না। যদিও এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওই যে কে যে গভর্নর ছিলেন না, রঘুরাম রাজন, মনে আছে আপনি ওনার কথা? উনি কিন্তু বলছিলেন যে ব্যবসায়ী লোকজনদের তো ব্যাংকের লাইসেন্সই দিবেন না, আবার ব্যাংকের গভর্নর বানাই দিবেন, এটা তো উনি পছন্দই করতো না। তো যাই হোক, তো উনি সবচেয়ে ভালোও করতে পারে, বলা যায় না, কারণ আপনার কি ইকোনমিক্সের ডিগ্রি ইয়ার ছিল নাকি, তালুকদারের ছিল না, তাহলে তো আইবিএর গ্র্যাজুয়েট, আইবি কি ইকোনমিক্স পড়ায় নাকি, তাই না? ওরা ম্যানেজমেন্ট টেকনিকগুলো শেখায়। তো সুতরাং ওইটা আপনার নাও হইতে পারে, আপনার অর্থনীতিবিদ হইলেই ভালো করবে, না হইলে ভালো করবে না তা না, তাই না? ওনার যদি সেন্ট্রাল ব্যাংকিং সম্বন্ধে যদি ভালো আইডিয়া থাকে, কারণ আমি তো বিভিন্ন টক শোতে দেখি এই যে ব্যাংকার এক্সচেঞ্জ রেট, ব্যালেন্স অফ পেমেন্টে যেরকম প্রশ্ন করে, মাঝে মধ্যে অবাক হয়ে যায় যে এরা কি ম্যাক্রো ইকোনমিক্স পড়ে আসছে নাকি, এত কঠিন কঠিন প্রশ্ন কীভাবে করে ব্যালেন্স অফ পেমেন্টের উপরে। সুতরাং আমি এতে খুব একটা মানে শঙ্কিত না, এমন হতে পারে উনি সবচেয়ে ভালো করতে পারে। তবে এইটাও ঠিকই বলছেন, ট্রেন্ডটা কিন্তু এরকম না, পৃথিবীর সব দেশেই কিন্তু ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের লোকজনদেরকে, আপনার মিয়ার কথা মনে আছে ব্যাংক অফ ইংল্যান্ডের, ওই যে কানাডার থেকে আইনা কার্নিকে বানিয়ে দিল, তাই না, গভর্নর? তো সুতরাং এগুলো এই ধরনের ট্রেন্ড তো আছে, সুতরাং একেবারে যে নাই তা না। মোশতাকুর রহমানের প্রতি মানে যেহেতু উনি ব্যবসায়ী মানুষ, অনেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলছে, আপনি যেটা বলছিলেন আমরাও বলছি যে তিনি পারফর্ম করুক, তারপরে আমরা তার মূল্যায়ন করতে চাই। একটু বলবেন যে ওনার প্রতি আসলে মানে বাংলাদেশের ব্যাংকিং খাতে সুশাসন, ইনফ্লেশন সামাল দেয়া, এই মার্জারে আপনি নতুন করে পর্যালোচনার কথা বলছিলেন, মানে একটু ছোট করে যদি বলেন যে ওনার প্রতি আসলে আপনার পরামর্শটা কি, কীভাবে ওনার চলা উচিত? ওনার প্রতি আমার পরামর্শ হবে এই ধরনের ট্রেডিশনাল মানে পদক্ষেপ না নিয়ে লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট কমাতে হবে, দিস ইজ ভেরি ট্রু, এবং এটা কমান উনি এটা সাস্টেনেবলি কমাতে পারবেন যদি কস্ট অফ ব্যাড ডেট কমান, এবং এই কস্ট অফ ব্যাড ডেটের জন্য বিজনেস সেক্টর ইজ মেনলি রেসপন্সিবল। সুতরাং ওনার টেস্ট কিন্তু সেখানেই হয়ে যাবে, বিং এ ম্যান অফ বিজনেস সেক্টর, উনি কীভাবে এনপিএলটা হ্যান্ডেল করতেছে, তাই না? এনপিএল হ্যান্ডেল করার ব্যাপারে তো আমরা অনেক সময় অনেক সাজেশন দিয়েছি, এগুলো তো কোনোদিন বাংলাদেশ ব্যাংক শুনেও নাই, তাই না? কিন্তু তো ওনার এখানে সবচেয়ে বড় টেস্ট আসবে যে আসলে আমি এত পলিসি রেট নিয়ে কারণ পলিসি রেটের সাথে ইনফ্লেশনের একটা সম্পর্ক থাকবে, ডিমান্ড সাপ্লাই একটা সম্পর্ক থাকবে, ওগুলো আপনি সাপ্রেস করে বিভিন্নভাবে একটু এদিক ওদিক করতে পারেন, কিন্তু ওটার সাথে সম্পর্ক হচ্ছে আপনার কস্ট অফ ফান্ডের, তাই না? ওটার সাথে তো কস্ট অফ ব্যাড ডেটের সম্পর্ক নাই।
তো পলিসি রেট নিয়ে আপনারা এত কেন করতেছেন? আপনি কস্ট অফ ব্যাড ডেট কমান ভাই, কস্ট অফ ব্যাড ডেট কমাতে পারবেন, 2-3% রেট অফ ইন্টারেস্ট কমে যাবে আপনার, জানেন। হি ইজ এ ম্যান অফ বিজনেস, তাই না? সুতরাং এই বিজনেস পিপলদের ওনার দ্বারস্থ হইতে হবে, তাই না? অ্যান্ড কী করতে হবে সেগুলোর কথা তো আমরা আগেও বলেছি, তাই না? এখন এনপিএল বেড়ে গেছে বলে হাউতাশ করতে কোনো, এটা তো আমাদের কন্ট্রোলে আনতে হবে, তাই না? আমরা যেটা সবসময় বলে থাকি, আমি যেটা সবসময় বলে থাকি সেটা হচ্ছে এনপিএল ম্যানেজমেন্টটা করতে হবে কীভাবে? আপনি পুরো এনপিএলটাকে 2 ভাগে ভাগ করে ফেলেন, একটা ইচ্ছাকৃত এনপিএল, একটা অনিচ্ছাকৃত এনপিএল, তাই না? এবং ইচ্ছাকৃত এনপিএলগুলো হ্যান্ডেল করার জন্য তখন আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স লাগবে, শুধু মানিটারি মেজার্স দিয়ে আপনি কিচ্ছুই করতে পারবেন না, তাই না? অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সও লাগবে। সেখানে আপনি বিভিন্ন ধরনের কায়দা কানুন আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের ব্যাড ব্যাংক করতে পারেন, বহু ধরনের পলিসি আছে, পলিসির কোনো অভাব নাই। মার্জার ইজ নট দি অনলি পলিসি, তাই না? আর যারা নাকি নন উইলফুল ডিফল্টার, ওদেরকে আপনি একটু নজর দেন, ওদের কাছে টাকাগুলো আদায় করতে পারবেন। কারণ তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়নি, তারা হয়তো বা র মেটেরিয়াল পায়নি, তারা হয়তো বা আপনার মার্কেট ঠিক মতো করতে পারেনি, তারা হয়তো বিভিন্ন পলিটিক্যাল কারণে